1971 সালে আমরা ওই সাম্প্রদায়িক একটা বাংলাদেশ। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করেন যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে, আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ অনেক রকম রাজনীতি হচ্ছে, অনেক রকম কথা হচ্ছে। আমরা আশা করেছিলাম যে আমাদের যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকার এগুলোর ঊর্ধ্বে উঠে তারা একটা নির্বাচন, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের জন্য, সেই সুষ্ঠু অবাধ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। তারা চেষ্টা করছেন, নির্বাচন কমিশনও চেষ্টা করছে, কিন্তু মাঝে মাঝেই আমরা এমন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো আমাদেরকে একটু উদ্বিগ্ন করে তোলে। আপনারা জানেন যে রাষ্ট্রীয় ব্যবস্থাকে পরিবর্তনের জন্য কিছু কিছু জায়গায় একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে অনেকগুলো। সেই সংস্কার কমিশনগুলো তাদের মধ্যে আলোচনা শেষ করেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামত নিয়ে তাদের আলোচনা প্রায় শেষ হয়েছে। আগামী 17 তারিখে সবাই আশা করছি আমরা যে এই যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, এবং যেগুলোতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে, আসন্ন নির্বাচনে সেগুলোকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসাবে নিয়ে আসবে, জনগণের সামনে সেটাকে প্রস্তাব আকারে তারা তুলে ধরবে। সেভাবেই তারা চিন্তা করেছেন। আমার মনে হয় 17 তারিখে সেই বিষয়টাই সামনে আসবে। এর মধ্যে অনেকগুলো বিষয় এসছে যেগুলো আপনার আলোচনা এখানে এই ফোরাম নয় আলোচনার। তারপর দু একটি বিষয় আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে একটা জাতির, একটা মানুষের যে আপনার আমরা যেটাকে বলি যে তার বোঝাপড়ার মধ্যে যেটা থাকে, এমন একটা প্রস্তাব এসছে যে আপনার রিপ্রেজেন্টেটিভ ভোট, অর্থাৎ আপনার পিআর অর্থাৎ আপনার প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভস। এই বিষয়টা অনেক দেশে আছে, অবশ্যই আছে, কিন্তু এইটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না। আমরা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বুঝি, অর্থাৎ এক ব্যক্তি এক ভোট, এটাকে আমরা বুঝি। সেভাবেই আমরা আপনার এই গত 50 বছর ধরে, তারও আগে থেকে আমরা সেভাবেই, ইনফ্যাক্ট ব্রিটিশ পিরিয়ড থেকে এই বিষয়টা, এই পদ্ধতিতে এখানে কিন্তু নির্বাচন হয়েছে, পার্লামেন্ট গঠন হয়েছে, সরকার গঠন হয়েছে। আজকে হঠাৎ করে সামনে যখন এই বিষয়টা আসছে এবং তার জন্য আন্দোলন হচ্ছে, তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে, আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা একটু উদ্বিগ্ন হই। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করেন যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে, আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে। এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পিআর পদ্ধতিতে, ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার, সেই স্বাধীনতাটা এখানে কিন্তু খর্ব হয়। দলকেই চুজ করতে হয়, অর্থাৎ ওই দলকেই ভোট দিতে হবে। কোন গোবিন্দ বাবু আজকে 4 নম্বরের জন্য চাচ্ছেন, এটা ইম্পর্টেন্ট হবে না। যে দল থেকে চাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট হবে। দল নমিনেশন দেবে পরে তাদেরকে আপনার পার্লামেন্টে আনার জন্য। এটার সঙ্গে আমরা ঠিক পরিচিত নেই। আমরা জানি যে গোবিন্দ বাবু যেখানে নির্বাচন করতে চাচ্ছেন, সেই সিটে জনগণ তাদের পছন্দ মতো ব্যক্তিকে ভোট দেবে, এবং সেটা দলের লোকই হবে, তাদেরকেই এইভাবে ভোট দেবে। এই বিষয়গুলো আমি ধারণা করলাম এই জন্যে, যেগুলো আমাদের সামনে কিন্তু আসছে। একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশের যে সমাজের, রাষ্ট্রের, জাতির আত্মা যেটা সোল, এই সোলটা কিন্তু 1971 সালে আমরা ওই সাম্প্রদায়িক একটা বাংলাদেশ, এই বাংলাদেশ নির্মাণ করার জন্য কিন্তু আমাদের সেই সোল আছে। এই সোলকে আমরা নষ্ট হতে দিতে চাই না। আজকে যে কোনোভাবেই হোক আপনার যে একটা প্রচেষ্টা আছে যে ভিন্নভাবে চিন্তা ভাবনা করার, সেই ভিন্নভাবে চিন্তা ভাবনা করার কোনো অবকাশ এখানে আছে বলে আমরা মনে করি না।
আমরা মনে করি যে এখানে বাংলাদেশের মানুষ একটা জাতি সামগ্রিকভাবে, এবং এখানে সেইভাবে আলাদা করে দেখবার কোনো সুযোগ নেই। আমরা আগামী নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি, আপনাদের পুরো সম্প্রদায়ের, এবং আমরা মনে করি যে জন গোমেজ আপনাদের শুধু প্রতিনিধি নন বা আপনাদের প্রার্থী নন, জন গোমেজ আমাদেরও প্রতিনিধি এবং প্রার্থী। কারণ তিনি ইতিমধ্যেই বিএনপির ভালো ভালো জায়গায় ছিলেন এবং আছেন, এখন আছেন। আমরা বিশ্বাস করি যে আপনাদের বিষয়গুলো আমাদের যখন আপনার পার্লামেন্টারি বোর্ড বসবে, আপনার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকে এখানে উপস্থিত হয়ে আপনাদের সমস্যাগুলো তুলে ধরেছেন। আমরা একটা বিষয়ে নিশ্চয়তা দিতে পারি আপনাদের, যে বিএনপি যদি জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারে, পার্লামেন্টের প্রধান দল হয়, অর্থাৎ আপনার গভর্নমেন্ট পার্টি হয়, তাহলে সর্বাগ্রে আমরা এই আপনাদের ক্ষুদ্র বা অথবা আপনার সংখ্যালঘু বলেন আপনারা, আমরা সংখ্যালঘু বলতে চাই না, খ্রিস্টান ধর্মীয় যে গোষ্ঠী, সেই গোষ্ঠীগুলোর সমস্যাগুলো সমাধান করবার সবচেয়ে আগে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে হবে। আমরা চেষ্টা করছি বাংলাদেশের যে প্রধান সমস্যাগুলো রয়েছে, আমরা তো জানি যে 31 দফার মধ্যে আমরা সেগুলো সব দিয়েছি। আমি তো একটা বিষয়ে রিপিট করতে চাই যে আমাদের প্রায় 4 কোটির মতো বাংলাদেশে এখন বেকার, আনএমপ্লয়মেন্ট আছে। এটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, এবং আমরা প্রথম 1.5 বছরের মধ্যেই প্রায় 1 কোটি মানুষের, যুবকের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি করেছি, এবং সেটা নিয়ে আমরা সামনে আসছি। আমরা পর্যায়ক্রমে প্রতি বছরে আমরা এই কিভাবে আমরা কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি এবং আমরা বেকারত্ব দূর করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করব। সেখানে নিঃসন্দেহে আপনাদের সম্প্রদায়ের যারা থাকবেন, ওই বেকার আছেন, তারাও তাদের কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আমরা বিশ্বাস করি। যাই হোক, ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা 2টি হাউসের জন্য বলেছি, অর্থাৎ আপনার নিম্নকক্ষ, উচ্চ কক্ষ, এবং যেটা নিম্নকক্ষ সেটা আপনার সাধারণ মানুষের র্যান্ডাম ফ্র্যাঞ্চাইজ ভোটে নির্বাচিত হবে। উচ্চ কক্ষের কথা আমরা যেটা বলেছি যে সেটা প্রাপ্ত ভোটের যে ভোট পাওয়া যাবে, এবং যেটা যারা সম্প্রদায় থাকবেন সেটা নিয়ে যারা বিশিষ্ট সম্প্রদায়, আমরা এই সম্প্রদায়গুলো কিন্তু আলাদা করে রিপ্রেজেন্টেটিভ থাকার সুযোগ সেখানে সৃষ্টি হবে, অর্থাৎ একটা আলাদা একটা কক্ষ হবে যেখানে এই সুযোগটা থাকবে। সুতরাং সেটাও আপনার একটা নতুন সুযোগ করে দেবে আপনাদের প্রতিনিধিও সেখানে থাকার জন্য বলে আমি বিশ্বাস করি। যাই হোক, আমি আজকে এই কথাগুলো বলেই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এইটুকু বলতে পারি যে আপনার গোমেজ বাবুর ব্যাপারটা পার্টিতে অবশ্যই বিবেচনায় সর্বোচ্চ স্থান পাবে। ধন্যবাদ আপনাদের সকলকে।